নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। বুধবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নয়াদিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বাসভবনে আয়োজিত এই বৈঠকে রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুলের উন্নয়ন নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়া মহিলা মহাবিদ্যালয়কে মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ নিয়েও হয় আলোচনা। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ এবং শিক্ষা মন্ত্রকের অধীনে থাকা অন্যান্য বিষয়গুলি নিয়েও এদিন আলোচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জল্পনার অবসান। বৃহস্পতিবার শপথ নিতে চলেছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী। দিল্লির রামলীলা ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। 27 বছর পর দিল্লিতে ক্ষমতা দখল করেছে গেরুয়া শিবির। স্বাভাবিকভাবেই অতিমাত্রায় উৎসাহিত পন্ত শিবির। বৃহস্পতিবার শপথ নেবেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী। রামলীলা ময়দানে ওই শপথ অনুষ্ঠানে 1 লক্ষ জন সমাগম করবার উদ্যোগ নিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার আগে নির্ধারণ করা হয়েছে শপথ গ্রহণের তারিখ। বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে শুরু হবে দুপুর 12:30 প্রথমেই মুখ্যমন্ত্রী এবং তারপর শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য ঐতিহাসিক রামলীলা ময়দানে পুরো দমে প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 20টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগ দেবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। এক্ষেত্রে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। এছাড়াও শিল্পপতি, চলচ্চিত্র তারকা, ক্রিকেট ব্যক্তিত্ব, কূটনীতিকরা অংশ নেবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। মহিলাদের বিশেষ করে আমন্ত্রণ জানানো হয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে, যারা বিজেপির কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগী। মহিলা ভোটাররা এই নির্বাচনে বড় সংখ্যায় ভোট দিয়েছে এবং তাদের গুরুত্ব বেড়েছে, যা বিজেপি ও আম আদমি পার্টি নির্বাচনী প্রচারে কার্যত স্পষ্ট ছিল। বিজেপি নগদ অর্থ হস্তান্তর প্রকল্পের প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে মহিলাদের ভোট বৃদ্ধিতে। বিধানসভা নির্বাচনের ফলাফলের 12 দিন পর দিল্লির নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন রামলীলা ময়দানে। দিল্লি বিধানসভা নির্বাচনে এবার গোড়া থেকেই নজর ছিল সকলের। কেজরিওয়াল তৃতীয়বারের জন্য জয়ী হয়ে হ্যাট্রিক গড়েন কিনা, এই প্রশ্ন সবচেয়ে বড় হয়ে ধরা দেয়। কিন্তু গোড়া থেকেই তাল কাটতে শুরু করেছিল। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের জেল যাত্রার পর থেকেই দিল্লিবাসীর মনের পরিবর্তন ঘটে যায় বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। ভোট বাক্সেও তার প্রভাব পড়েছে বলে মনে করছেন তারা। এর ফলে 1998 সালে সুষমা স্বরাজের পর দিল্লিতে আবারও একবার ক্ষমতায় এলো বিজেপি। এক্ষেত্রে মোদি ফ্যাক্টরকে কৃতিত্ব দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রীর মুখ নয়, দিল্লিতে এবার বিজেপিকে মানুষ ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ চেয়েই বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। প্রচারে গিয়ে বারবার দিল্লি থেকে আপদা বিদায় করার বার্তাও দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। গত আগস্ট মাসের ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির সহায়তায় আরও 288.93 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। এনডিআর ফান্ডের আওতায় বরাদ্দ করা হয়েছে অর্থ। এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার জন্য অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা অনুমোদন করল কেন্দ্রীয় সরকার। গত বছরের আগস্টে ভয়াবহ ও ধ্বংসাত্মক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সহায়তা হিসেবে জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিলের এনডিআরএফ এর আওতায় ত্রিপুরার জন্য 288.93 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। বুধবার এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ করা যেতে পারে, বন্যার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ ব্যবস্থা প্রদানের বিষয়ে গত 15 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। সেখানে ত্রিপুরাকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এনডিআরএফ খাতে এই অর্থ অনুমোদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রতি নিজের কৃতজ্ঞতা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। গত বছরের আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যার পরিপ্রেক্ষিতে এনডিআরএফ এর অধীনে ত্রিপুরার জন্য অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা হিসেবে 288.93 কোটি টাকা
অনুমোদিত হয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা অবশ্যই রাজ্যে দুর্যোগ প্রভাবিত মানুষের জন্য বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে। ত্রিপুরার জন্য বরাদ্দকৃত 288.93 কোটি টাকা নিঃসন্দেহে 2024 সালের বন্যা থেকে উত্তরণে ও উন্নয়নমূলক লক্ষ্য অর্জনে রাজ্যকে ব্যাপকভাবে সহায়তা করবে। এজন্য আমি আন্তরিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ত্রিপুরার পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই বলে নিজের সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগস্টের অভূতপূর্ব বন্যায় রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 15,000 কোটি টাকা। বিষয়টি নিয়ে বরাবরই কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে ইতিপূর্বে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সুনির্দিষ্ট পদ্ধতিতে কেন্দ্র ক্ষতিপূরণের প্রয়োজনীয় অর্থ প্রদান করবে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বন্যার ক্ষয়ক্ষতিতে প্রাথমিকভাবে 564 কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল রাজ্য সরকারের তহবিল থেকে। ফিওরের রিপোর্ট, নিউজ নাও। অবৈধভাবে জমি ও জলাশয়ে মাটি ভরাট করতে গিয়ে রাস্তার ধুলো এবং জমি মাফিয়াদের দৌড়াতে একেবারে নাজেহাল অবস্থা সোনামুড়া নগর পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকার জনগণের। দীর্ঘদিন যাবৎ রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় দ্রুত গতিতে গাড়ি চালিয়ে মাটি ফেলতে যাওয়ার ফলে রাস্তার ধুলোয় অসুস্থ হয়ে পড়ছে শিশু সহ এলাকার লোকজন। এলাকাবাসীদের পক্ষ থেকে নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তীকে তাদের অসুবিধার কথা জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি তিনি। তাই এক প্রকার বাধ্য হয়ে এলাকাবাসীরা পথ অবরোধ করলে মাটি বহনকারী গাড়ির চালক ক্ষিপ্ত হয়ে লোহার রড নিয়ে এলাকাবাসীদের উপর হামলা করলে একজন আহত হন। পরিস্থিতি সামাল দিতে নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী ও ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া ঘটনাস্থলে পৌঁছলে রাস্তা অবরোধ মুক্ত করেন স্থানীয় এলাকাবাসী। এলাকাবাসীর পক্ষ থেকে ঘটনা সম্পর্কে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে। আটকাইছি, সকালবেলা থেকে আটকাইতেছি। আমরা কইতাছি যে জল দিতে, হ্যাঁ জল ছাড়া যাইও না, জল দিয়ে 2 বেলা হোক 3 বেলা হোক যত সময় জল দিয়া জল দিয়ে যাইতে বলছি, কিন্তু তারা জল দেয় না, কন্টিনিউ গাড়ি যাইতেছে। তো এরপরে আমরা কি দেখছি গাড়ি কি গাড়ি কন্টিনিউ কি গাড়ি যাইতেছে টিপা মাটির গাড়ি টিপা যাইতেছে, মাটির গাড়ি টিপা যাইতেছে, কন্টিনিউ যাইতেছে। আচ্ছা যাক, এবার বিকাল বেলা নেমে না, তারা আবার নষ্ট করে ধরেছেরা কইতাছে ভাই যখন বন্ধ রাখো যাইও না, মালিক আইও। তো কিটা করছে এবারে শালারে ফোন করছে, শালারে ফোন করে আইনা বাইক দিয়ে শালা আইয়াছে আমার মারছে। আরে চিনো যে মারধর করছে? হ্যাঁ চিনি। নাম কি তারে? দুলুমিয়ার পুলানা কিটা শুনছি আমি। বাড়ি কোন জায়গা? কালানি কালা। বাড়ি কোন জায়গা? বাড়ি প্রতিকূল পরিস্থিতিতে মহিলাদের জন্য হেল্পলাইন জিও ট্যাগিং এর পরিকল্পনা রয়েছে বলে বুধবার রাজ্যে এসে জানালেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। এছাড়া বিশেষ করে উপজাতি মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভরতার পরিকল্পনা রয়েছে বলে ওই দিন জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। একটা হেল্পলাইন নাম্বার, যদি মেয়েদের বিরাট রাস্তাঘাটে কোনো জায়গায় কোনো অসুবিধা হয়, জিওটাকে যদি লোকেশনটা তাতে একটা লাইনে করতে পারে। প্রপোজালটা উনি ভাবে শুনলেন, উনি রাজিও হয়েছেন। এইগুলো ছাড়াও আমাদের একটা ক্যাপাসিটি বিল্ডিংয়ের একটা প্রোগ্রামের প্রপোজাল আছে। এখানকার মানে আনরেকগনাইজ সেক্টরের যেসব মেয়েরা বাড়িতে যাদের লেখাপড়া কম আছে বা কোনো জায়গায় বিশেষ তাদের প্রশিক্ষণ নেই, হাউস ওয়াইফ ছাড়া কিছু করার নেই, অন্যরকম হচ্ছে, তাদের গ্রুম করে সাইন্টিফিক্যালি তাদের ট্রেনিং দিয়ে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।